করোনা চিকিৎসায় হাসপাতাল নির্ধারণে সমন্বয়হীনতা, বারবার বদল হচ্ছে সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের উপর দায় চাপালো স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন স্থানে যাতায়াত বন্ধের নির্দেশনা মানছেন না সাধারণ মানুষ, সামাজিক দূরত্ব নিশ্চিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ব্রিটেনে কোভিড-19 প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ, টিকা আবিষ্কারে কাজ করছে জার্মানিও। করোনার কারণে যুক্তরাষ্ট্রে বেকার 2.5 কোটির বেশি মানুষ। করোনা সংক্রমণের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, এখন পর্যন্ত আক্রান্ত 291। এডিস ধ্বংসে 2 সিটিকে কীটনাশক আমদানির অনুমতি। সময় সংবাদের সঙ্গে আছে আমি সৃষ্টি ঘটক। রাজধানীতে প্রবেশ এবং বের হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা থাকলেও সাধারণ মানুষের প্রবেশ এবং বের হওয়া থামছেই না। মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে ঠুনকো অজুহাতে, কৌশল বদল করে চিকিৎসক থেকে গণমাধ্যমের ভুয়া স্টিকার ব্যবহার করে ঢাকায় প্রবেশ করছে অনেকে। একই সঙ্গে বেড়েছে পায়ে হেঁটে শহরে ঢোকার মানুষের সংখ্যাও। এছাড়া মহাসড়কে বেড়েছে অটোরিকশার সংখ্যা। যদিও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে যৌক্তিক কারণ ছাড়া কাউকেই ঢাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থাও। এই মুহূর্তে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ এবং গাবতলী এলাকায় আছেন আহমেদ সালেহীন। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, কিন্তু মানুষের মধ্যে কিন্তু আজকে দেখেছি সকাল থেকে যে রাস্তায় বের হওয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি, বিশেষ করে এই মুহূর্তে রাজধানীর এই যে নারায়ণগঞ্জের যে সাইনবোর্ড এলাকা, অর্থাৎ এই বিশ্ব রোড হয়ে মূলত ঢাকা থেকে বের হওয়ার অন্যতম সড়ক, এই সড়কে দেখেছি মানুষের উপস্থিতি অনেক বেশি। আর পাশেই রয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ। এই সিদ্ধিরগঞ্জ থেকে খুব সহজে বেরিয়ে এসে এখানে কিন্তু মানুষ অপেক্ষা করে মূলত পরিবহনের জন্য। যদিও পরিবহন নেই, গণপরিবহন নেই, ব্যক্তি পরিবহন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নারায়ণগঞ্জ থেকে এখন এই মুহূর্তে আমার পেছনে বেশ কিছুগুলো মোটরসাইকেল ছিল, কিছুক্ষণ আগে ক্যামেরা দেখে তারা মোটরসাইকেল সরে গেছে। এই মোটরসাইকেলে করে কিন্তু তারা এখান থেকে যাত্রী পরিবহন করে ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় তারা নিয়ে যাচ্ছে। এখান থেকে খুব সহজেই নারায়ণগঞ্জ কিংবা চলে যাচ্ছে সরাসরি আপনার কুমিল্লার দিকে যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলা। এবং মানুষের সড়কে বের হওয়ার যে উপস্থিতি সেটি কিন্তু অনেক বেড়েছে। এবং অন্যান্য দিনের তুলনায় আজকে পণ্য পরিবহন এবং ব্যক্তি পরিবহন, দুই পরিবহনের সংখ্যায় কিন্তু ঢাকার রাজধানী অর্থাৎ এই নারায়ণগঞ্জ এবং কাঁচপুর এলাকা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। যদিও এই অংশটি এই মুহূর্তে একটি চেকপোস্টের যদি একটি সিগন্যাল রয়েছে, কিন্তু সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য আমি দেখতে পাইনি। কিন্তু এর বাইরে অন্যান্য জায়গাগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে এবং তারা চেক করছেন। যদিও যে মানুষের ঘরে থাকার যে প্রবণতা দীর্ঘদিন ধরে, সেটি কিন্তু এখন অনেকাংশে কমে এসেছে। সবাই কিন্তু নানা অজুহাত দিয়ে ঘর থেকে বেরিয়ে আসছেন। বিভিন্ন ধরনের পুরাতন, বিশেষ করে যে ঔষধের কাগজপত্র নেই, কিন্তু তারা ঢাকা প্রবেশ এবং ঢাকা থেকে বের হওয়ার যে চেষ্টা সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। অর্থাৎ মানুষকে যে সচেতন করার যে কার্যক্রম আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। যদিও মানুষ সেই ধরনের এখন পর্যন্ত সচেতনতার তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। মানুষ আগের মধ্যে কিন্তু ঘর থেকে বেরিয়ে আসছে। তারপরে আগামীকালকে রমজান যেহেতু শুরু, সেক্ষেত্রে মানুষ একটু বাড়তি অজুহাত দিচ্ছে, অনেকে বাড়তি বাজার করার কথা বলে কিন্তু ঘর থেকে বের হচ্ছে। এ ছিল এখন পর্যন্ত রাজধানীর অর্থাৎ নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ঘর থেকে বের হওয়া এবং ঢাকা প্রবেশ এবং বের হওয়ার সবশেষ খবর। আমরা চলে যাব ঢাকার অন্য প্রান্তে রয়েছে আমরা আর এক সহকর্মী আহমেদ সালেহীন, সেখানকার অবস্থা জানার জন্য সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রতিদিনকার মতোই কিন্তু আজও রাজধানীর প্রবেশ মুখগুলোতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া তল্লাশি চলছে এবং যারা বিনা প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন এবং আসছেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং একই সঙ্গে আমরা জানি যে সকাল থেকে আপনাদের দেখেছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে অনেকেই আজকে নানা অজুহাতে বিনা প্রয়োজনে কিন্তু ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন এবং তারা ঢাকা ঢোকার চেষ্টা করছেন, কেউ ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন। অনেকে গ্রামের বাড়ি থেকে আসছেন এবং ঢাকার ভিতর থেকে অনেকে গ্রামে যাওয়ার চেষ্টা করছেন নিজের বাড়িতে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুবই অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা বলছেন যে এই ধরনের বিষয়গুলি আসলে কোনোভাবে তারা ছাড় দিচ্ছেন না, নানা রকম ভাবে তাদেরকে মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে। আমি আমার সামনে একজন আছে, দেখবো একটু তার সাথে কথা বলতে যাচ্ছে। আপনি আসলে কোথা থেকে এসেছেন আমাকে একটু বলবেন? আমার বাসা বলিয়ারপুর, আমি যাচ্ছিলাম মোহাম্মদপুরে বাজারের জন্য।
বাজারের জন্য আপনি বাজারের বেরিয়েছেন? জন্য। আপনার আমিন বাজারে ইয়েতে ওখানে বাজার নেই? ওখানে হচ্ছে আমাদের মুদি দোকানের ওই রকম জিনিসগুলো পাওয়া যায় না। হ্যাঁ, ওখানে কিছু মালামাল ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায় না। আর আমরা নর্মালি বাজার করি হচ্ছে মোহাম্মদপুর থেকে। আর দুইজন তো যাওয়া নিষেধ একসাথে গাড়িতে। দুজন কেন? কারণ হচ্ছে কি আসার সময় ওর সাথে বাজারগুলো নিয়ে আসতে পারবে, কারণ বাইকে তো আর বাজার। আপনার অজুহাতটা আসলে কোনোভাবে আমরা মানে গ্রহণযোগ্যতা পাচ্ছি না আসলে। আমাদের কাছে মনে হচ্ছে যে কারণ যেখান থেকে এসেছেন যেখানে আসলে বাজার করার জন্য ঢাকা আসা লাগে না, তো এই বিষয়টা আসলে কিভাবে দেখবেন সাধারণ মানুষ আপনি তো যখন ঢোকার নিষেধ আমার বাইরে থেকে? যখন আপনি আমার প্রতিষ্ঠানে থাকবেন তখন আপনি জানবেন যে ওখান থেকে আদৌ কি জিনিসগুলো অ্যাভেলেবল কিনা। হ্যাঁ, আমি ওখানে জি, আসলে আপনারা শুনতে পাচ্ছিলেন যে এই ধরনের কিছু নানা ধরনের অজুহাত কিন্তু সারাদিনে আমার ভোর সকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি। এই মাত্রই কিন্তু আপনারা দেখলেন সরাসরি সম্প্রচারের মধ্যে যে তিনি আসলে বাজার করতে যাওয়ার জন্য ঢাকার বাইরে থেকে এসেছেন, ঢাকার ভিতরে বাজার করার জন্য এসেছেন। তো এইসব বিষয় আসলে কতটা কাঙ্ক্ষিত সেটা কিন্তু আসলে বলা বাহুল্য। তো এছাড়াও অনেকে দেখেছে যে অনেক পুরনো প্রেসক্রিপশন সহ অনেকে প্রেসক্রিপশন নিয়ে এসছেন রোগী দেখানোর নাম করে বা রোগী নিয়ে যাচ্ছেন, এই ধরনের নানা ধরনের অভিযোগ ছিল। এবং গণমাধ্যমের অনেকটা স্টিকার দেখেছে, যেসব স্টিকার কোনো ভিত্তি নেই, এই ধরনের স্টিকার লাগানো গাড়িও কিন্তু দেখেছে আমার ঢাকার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করেছেন কিন্তু বিভিন্ন জায়গা থেকে। তো এরকম জরুরি সেবা দানকারী প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে যারা ঢোকার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কঠোর রয়েছে, এবং যারা অপ্রয়োজনীয় ঢোকার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর হওয়ার জন্য তারা ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ গাবতলী থেকে। আমরা চলে যাচ্ছি এখন স্টুডিওতে। করোনার সংক্রমণ রোধে রাজধানীতে ঢোকা এবং বের হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হলেও অনেকেই তা মানছেন না। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাবতলী থেকে আহমেদ সালেহীন এবং এর আগে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। কোভিড রোগের চিকিৎসায় হাসপাতাল ঠিক করতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। দুই একদিন বাদেই কাটাছেঁড়া হচ্ছে তালিকা। আবার সংযুক্ত হাসপাতালগুলোর অনেকেরই সক্ষমতাই নেই কোভিড রোগী সামলানোর। এ অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর দায় চাপালো মন্ত্রণালয়ের ওপর। এমন প্রেক্ষাপটে হাসপাতাল ব্যবস্থাপনায় দক্ষতা আরও বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। রাশিদ লিমনের রিপোর্ট। প্রথম শনাক্ত 8 মার্চ। ধীরে ধীরে বেড়েছে সংক্রমণ। দেশে বর্তমানে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা 4000 পেরিয়েছে। যদিও এর কয়েক সপ্তাহ আগে থেকেই করোনা মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ফলাও করে জানিয়ে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ শুরুর পর প্রথমে কুয়েতমত্রী ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল দিয়ে শুরু হয় কোভিড-19 চিকিৎসা কার্যক্রম। এরপরে তা বাড়তে থাকে। সবশেষ 16 এপ্রিল শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, মুগদা জেনারেল হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ 4টি হাসপাতাল যুক্ত করা হয়। 21 এপ্রিল নতুন প্রজ্ঞাপনে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের বদলে যুক্ত করা হয় ডিএমসির নতুন ভবন আর পুরনো বার্ন ইউনিট। আবার পুরো হাসপাতাল খালি করার পরে সোহরাওয়ার্দী হাসপাতাল বাদ যায় এই তালিকা থেকে। কোভিড হাসপাতাল করার জন্য আমরা প্রায় 70 থেকে 80 ভাগ আমরা উপনীত হয়েছিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানান এটি আবার জেনারেল হাসপাতালে পরিণত করার জন্য। একটা সময় ওটাতে একটা হয়েছিল যে ওখানে পরে আবার এই সিদ্ধান্তটাকে পরিবর্তন করে আমাদের এইভাবে দেওয়া হয়েছে। আমরা ওই অনুযায়ী আমরা এখন কাজ করছি। এদিকে অক্সিজেন সরবরাহের ঘাটতি, চিকিৎসক সংকট, মাস্ক ও পিপি এর অভাবে বেশ কয়েকটি হাসপাতাল কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। আইসিইউটা পুরো রান দরকার, ল্যাব ফ্যাসিলিটি দরকার, একটা পোর্টেবল এক্স-রে দরকার। হয়তো ভবিষ্যতে লোড বাড়লে আরো ডাক্তার লাগবে, আরো সিস্টার লাগবে। এমন পরিস্থিতির জন্য স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যখন আমরা হাসপাতাল নির্বাচন করছি তখন দেখবো যে ওখানে কোনগুলোতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে, ওই হাসপাতালগুলোকে প্রেফারেন্স দিতে হবে। এমন একটা সেবা দিতে পারতে হবে যাতে মানুষরা আকৃষ্ট হয়ে ওখানে থাকতে পারে। এই জন্য এই জায়গাগুলোতে অনেক বেশি লোক আমাদেরকে রিক্রুট করতে হবে এবং এটার ম্যানেজমেন্ট উন্নত করতে হবে। এমন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালক দায় চাপালেন মন্ত্রণালয়ের ঘাড়ে। এটা পলিসি লেভেলের বিষয়, আমরা তো সিদ্ধান্ত নেই না। এটা মন্ত্রণালয়ে কেন হচ্ছে এটা ওনাদের কাছে ভালো উত্তর পাবেন, ওই উত্তরটা আমার কাছে নাই। এদিকে শুধু চিকিৎসা ব্যবস্থাপনাই নয়, কোভিড চিকিৎসায় নিয়োজিত হাসপাতালগুলোর বাইরের অবস্থাও নিয়ন্ত্রণহীন। সাধারণত কোথাও একজন রোগী শনাক্ত হলেই তার বাড়ি কিংবা আশেপাশের এলাকা লকডাউনে করে দেয়া হয়। অথচ এই হাসপাতালটি যেখানে এখন পর্যন্ত 18 জন কোভিড রোগী চিকিৎসাধীন হচ্ছে, তার দেয়াল ঘুষেই বাজার বসেছে। এই অবস্থা দেখার যেন নেই কেউ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
ময়মনসিংহে সেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হচ্ছেন স্বাস্থ্য সেবায় জড়িতরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেই 12 চিকিৎসক ও নার্স সহ 19 জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসকরা বলছেন সরবরাহ করা নিম্নমানের পিপিই ও মাস্কের কারণে আক্রান্ত হচ্ছেন তারা। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একের পর এক চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা করোনায় আক্রান্ত হচ্ছেন। সম্প্রতি এই হাসপাতালে 6 জন চিকিৎসক, 6 জন নার্স সহ করোনা পজিটিভ হয়েছে 19 জনের। আরও অনেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবে। আক্রান্তদের সংশ্লিষ্ট ছিলেন এমন চিকিৎসক, নার্স সহ 69 জন আছেন কোয়ারেন্টিনে। একসাথে এত স্বাস্থ্যসেবী আক্রান্ত ও কোয়ারেন্টিনে চলে যাওয়ায় মেডিসিন ও শিশু বিভাগের 2টি ওয়ার্ড এবং ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে। আক্রান্ত চিকিৎসকেরা বলছেন সরবরাহ করা নিম্নমানের পিপিই ও মাস্কে নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না। আর জীবন বাজি রেখে যারা কাজ করছেন তারাও রয়েছেন ঝুঁকিতে। WHO গাইডলাইন অনুযায়ী যে ইকুইপমেন্ট পাওয়া কথা, সেই গাইডলাইন অনুযায়ী ইকুইপমেন্ট না দেখলেই বোঝা যায় যে ভিতরে আমি কি পরে আছি, যেমন যে ড্রেস পরে আছি সেটাও বোঝা যায়। যারা দিয়েছে N95 নামে, সেটা N95 না। এটা সরকার দিবে, তারপর পড়বো, তারপর ডিউটিতে যাবো, এরকম চিন্তাও করিনি। ডিউটিতে যাইতে হবে, নিজের প্রোটেকশন নিতে হবে, ফ্যামিলির প্রোটেকশন দিতে হবে, এই চিন্তা করে আমরা নানা জায়গায় অনলাইনে অর্ডার করছি। এদিকে দ্রুত চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চিকিৎসক নেতারা। মানসম্পন্ন পিপিই এবং মাস্ক সরবরাহ করা উচিত। তথ্য গোপন করে করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সংক্রমিত হচ্ছেন সেবা সংশ্লিষ্টরা। এভাবে চিকিৎসকরা আক্রান্ত হলে চিকিৎসা সেবা অকার্যকর হয়ে যেতে পারে বলে আশঙ্কা হাসপাতাল পরিচালকের। যে হারে ইনফেকশন রেট বাড়তেছে, চিকিৎসা দেওয়ার মতো কোনো ডাক্তার হয়তো 15-20 দিন পর খুঁজে পাওয়া যাবে না এবং হসপিটালগুলো সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে যাবে। ময়মনসিংহ বিভাগে 23 এপ্রিল পর্যন্ত 20 জন চিকিৎসক, 14 জন নার্স সহ চিকিৎসা সেবা সংশ্লিষ্ট 74 জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সময় সংবাদে আরও থাকছে, রমজান সামনে রেখে করোনা ঝুঁকির মধ্যেও বাজারে বেড়েছে ক্রেতা আনাগোনা, চাহিদার সুযোগ বেড়েছে ইফতার সামগ্রীর দাম সহনীয় রাখতে তদারকি জোরদার। কোভিড-19 বিস্তার ঠেকাতে নিরাপদ শারীরিক দূরত্ব কার্যকরে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে রাজধানীর গুলশানে আছেন রিপোর্টার ওমর ফারুক এবং চট্টগ্রামের স্টেশন রোড এলাকায় আছেন কমল দে। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছে ওমরের কাছে। ওমর, সৃষ্টি, আজ মূলত যে সামাজিক দূরত্ব এবং নিরাপদ দূরত্বর যে কর্মসূচি পালন করা হচ্ছে এবং যে ছুটি দেওয়া হয়েছে ঘরে থাকার জন্য, সেটি মোটামুটি বলা যায় যে 1 মাস পূর্ণ হতে চলেছে। আমরা ঠিক 1 মাস আগে প্রায় এই একই সময়ে এই জায়গা থেকে আপনাদেরকে সামাজিক দূরত্ব মানার যে কর্মসূচি, সেটির আপডেট বা সেটির খবর আমরা জানিয়েছিলাম। ঠিক 1 মাস আগে আমরা এখানে এই সময়টাতে কোনো ধরনের গাড়ি ঘোড়া কিংবা লোকজন দেখতে পাইনি। মূলত পুলিশ এবং আরও যারা আছেন, আরও যে সকল বাহিনীগুলো আছে এই সামাজিক দূরত্ব বাস্তবায়নের জন্য, শারীরিক দূরত্ব বাস্তবায়নের জন্য তাদের কিছু তৎপরতা দেখেছি। এবং আজকে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে সেই 1 মাস আগের তুলনায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যক্তিগত গাড়ি, সেই গাড়ির সংখ্যা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এর আগে আমরা এর চাইতে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা মিরপুরে ছিলাম। সকাল থেকে আমরা সেখানে বেশ কয়েকটি বাজার, বেশ কয়েকটি এলাকার অলিগলি ঘুরে বেরিয়েছি সেনাবাহিনীর পেট্রোল টিমের সাথে। সেখানেও আমরা যেটি দেখেছি যে এরই মধ্যে লোকজনের বাজারে আসার যে হার, সেটি অনেক বেরিয়ে গিয়েছে। রাস্তাঘাটে বের হওয়ার হার এবং অলিতে গলিতে জটলা করা, আড্ডা দেওয়া, সেই চিত্র কিন্তু অনেকটাই বদলে গেছে গত 1 মাসের তুলনায় এই দিনগুলোতে। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেনাবাহিনীর সাথে সকাল থেকে ঘুরে আমাদের যেই অভিজ্ঞতা হয়েছে, সেনাবাহিনী বিশেষ করে বাজার এবং দোকানগুলোর যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি কঠোর অবস্থানে চলে গেছেন। তারা সকাল থেকেই, আমরা যেই বাজারগুলোতে গিয়েছি সেখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা দোকানদার কিংবা ক্রেতা যারই
অসচেতনতা হোক না কেন সেই ক্ষেত্রে দোকানদারকেই মূলত শাস্তির আওতায় আনা হয়েছে। আমরা বেশ কয়েকটি দোকানে দেখেছি যেখানে ক্রেতারা নিরাপদ দূরত্বে ছিলেন না, কেউ বা মাস্ক ছাড়াই এসেছিলেন। দোকানদার কেন তাদেরকে সতর্ক করেননি, কিংবা দোকানদার কেন এই রকমের অসচেতন ক্রেতার কাছে বিক্রি করেছেন, সেই দায়ে কিন্তু দোকানগুলোর ঝাঁপ নামিয়ে দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে। কোনো কোনো দোকানকে প্রতীকী শাস্তি দেওয়া হয়েছে, কয়েক ঘন্টার শাস্তি দেওয়া হয়েছে। আবার কোনো কোনো দোকানকে একটু আরও কঠোর শাস্তি দেওয়া হয়েছে, 1 দিন বা 2 দিনের শাস্তি দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনেক দোকানদারকে সেনা টহল টিম পেয়েছে যারা হচ্ছে দোকানদারি করছেন কিন্তু নিজেরা কোনো ধরনের যে সুরক্ষার ব্যবস্থা, মাস্ক পরা কিংবা হ্যান্ড গ্লাভস পরা, সেটি তারা করেননি। এবং এই দোকানদারদের অসচেতনতার কারণে কিন্তু অনেকগুলো দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এবং সেনাবাহিনী যেটি বলছে, এই সময়ে এসে তারা আরও বেশি কঠোর হবেন, কেননা অসচেতন যারা আছেন রাস্তায় বেরোচ্ছেন এবং দোকানদার, তাদের কারণে এই লকডাউন দীর্ঘস্থায়ী হচ্ছে, সেটি যেন না হয় সেটি করার জন্য আমরা যারা বেরোচ্ছি তাদের প্রত্যেককেই আরও বেশি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। এবং সেই সচেতন যদি আমরা না হতে পারি তাহলে এই যে লকডাউন চলছে সেটি আরও দীর্ঘস্থায়ী হবে বলেও তারা হুঁশিয়ার করে দিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সব শেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। সময় সংবাদে আরও থাকছে। পরিবেশের উন্নয়ন হলেও এখনো অধিকার বঞ্চিত শ্রমিকরা, বলছেন সংশ্লিষ্টরা। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে আক্রান্তের সংখ্যা 291 জনে পৌঁছেছে। এই অবস্থা মশা নিধনের কীটনাশক সহজলভ্য করতে শিগগিরই বেসরকারি সংস্থাকেও ওষুধ আমদানির তাগিদ স্থানীয় সরকার মন্ত্রীর। তবে নিরাপত্তা বিবেচনায় সিটি কর্পোরেশনকে অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন কৃষিমন্ত্রী। প্রসূন আশিসের রিপোর্ট। গত বছর 1,01,354 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, আর মারা যান 179 জন। গত বছরের এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল 131 জন। সেখানে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 291 জনে। করোনা ভাইরাসের সংক্রমণের পাশাপাশি এবছর ডেঙ্গুর ভয়াবহতাও ক্রমেই বাড়ছে। এ অবস্থায় দফায় দফায় বৈঠক করে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি ওষুধ ছিটানোর আগেই রাজধানীর খালসহ মশার উৎপত্তি স্থল পরিষ্কার করার তাগিদ মেয়রদের। মশার ব্রিডিং সেন্টার যেটা আছে এটি কিন্তু আমাদেরকে ধ্বংস করতেই হবে। বাসার সাথে বসেছি, আজকে রাজুকের সাথে বসছি, আজকে ওয়ার্কস্পেসের সাথে বসে আছে। ওনারা যদি পরিষ্কার না করে, যদি কচুরিপানা থাকে, তার উপরে 1000 স্প্রে দিয়েও কিন্তু কিচ্ছু হবে না। এদিকে মশা নিধন ও ডেঙ্গু প্রতিরোধে কীটনাশক সহজলভ্য করতে বেসরকারি সংস্থার মাধ্যমে আমদানির অনুমতি চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। যে সমস্ত পেস্টিসাইডগুলো বাংলাদেশে আনা হয়, তো সেগুলাকে কোয়ালিটি এনশিওর করে প্রাইভেট সেক্টরে একাধিক প্রতিষ্ঠান যদি আমদানি করতে পারে, সেগুলো যদি অ্যাভেলেবেল হয়, তাহলে প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব উদ্যোগে তার বাড়ির আঙ্গিনাতে এরকম স্প্রে করতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে কীটনাশকের মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিধানের শর্তে আপাতত 2 সিটি কর্পোরেশনকে কীটনাশক আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বালাইনাশক, জীবাণুনাশক, এগুলোর কিন্তু ক্ষতিকারক দিক আছে, সেটি আমাদের বিবেচনায় রেখে প্ল্যান্ট প্রোটেকশন ডিপার্টমেন্ট তারা যে সকল আইন কানুন মেনে এটা নতুন ইনসেক্টিসাইডকে বাংলাদেশে আনতে দেয়, সেই ব্যাপারে তারা আরো এটাকে সহজতর করার জন্য যথাযথ পদক্ষেপ নিচ্ছে। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ কর্পোরেশনের মেয়রদেরকে গত বছরও আমরা তাদেরকে এটা সহজ করে দিয়েছিলাম, এবছরও সেটা অব্যাহত থাকবে। ওষুধ প্রয়োগে ইতিমধ্যে মশার প্রজননের স্থলসমূহ চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। চিহ্নিত করেছে যে কোন কোন জায়গাতে কোনটা আপনার ব্রিডিং এরিয়াগুলা কোথায় এবং কোন কোন জায়গাগুলোতে আমাদেরকে হিট করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে বাড়িঘর পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে সেটি নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান এলজিআরডি মন্ত্রীর। প্রসূন আশিস, সময় সংবাদ। রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে কাঁচা বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। চাহিদা থাকায় বাড়তির দিকে ইফতার সামগ্রীর দাম। প্রতি হালি লেবুর দাম উঠেছে 60 থেকে 70 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 60 টাকায়, আর কেজিতে 4 থেকে 5 টাকা বেড়েছে সব ধরনের ডালের দর। ঊর্ধ্বমুখী ছোট মাছের দামও। তবে ডিম, গরুর মাংস ও অন্যান্য সবজির দাম সহনীয় রয়েছে বলে দাবি বিক্রেতাদের। এদিকে রমজানে পণ্যের দাম সহনীয় রাখতে তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকায়। রোজার জন্য বেশি কিনতেছে অনেকেই, মানে দামটা বেশি পড়তেছে এবং বাজারে তো দেখা যাচ্ছে সবকিছু পাওয়া যাচ্ছে খুব কম আর কি। সবজির মধ্যে বেড়েছে ইফতার সামগ্রীর দাম, তবে সহনীয় রয়েছে অন্যান্য সবজির দাম। টমেটো 40 টাকা আর লেবু আলির অনেক দাম বেড়ে গেছে। লেবু 60 টাকা আলি, 4টা লেবু 60 টাকা। আমগুলো অনেক ইয়ে যেতেছে না, এমনি তো লকডাউনে বসে রয়েছি, তারপর রিক্সে বাজার এসে দিয়ে অনেক দাম। লম্বা বেগুন হইলো 60 টাকা কেজি, কেনা আমাকে 50, আর লেবু হইলো 70, 60, 80। বাজারে ছোলা বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, বেসন 120 টাকা, মসুর ডাল 130 থেকে 135 টাকা এবং খেসারি ডাল বিক্রি হচ্ছে 120 টাকায়। ছোলা নিয়েছি, বেসন নিয়েছি আর আদা রসুন নিয়েছি আর কি, এই আর কাঁচা তরকারি যেটা সবজি যেটা করা লাগে এটাই। অন্যান্য ডাল যেমন মসুর ডাল, মুগ ডাল, পেঁয়াজুর ডাল, এগুলোর দাম বাড়ছে। বাড়তি দামে বিক্রির আশায় রূপালী ইলিশ নিয়ে এসেছেন বিক্রেতারা। প্রতি কেজি ইলিশের দাম হাঁকাচ্ছেন 1000 টাকা। ইলিশ মাছ এখন কেজি আপনাদের বড় দিনের 1 কেজি 1000 টাকা কেজি পড়বে, আর তার নিচে নেবে 700-800 টাকা কেজি। তবে তুলনামূলক সহনীয় রয়েছে ডিমের দাম, প্রতি ডজন বিক্রি হচ্ছে 80 টাকায়। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রানা প্লাজা দুর্ঘটনার পর কারখানার কর্মপরিবেশের উন্নয়ন হয়েছে, সুরক্ষিত হয়েছে শ্রমিক অধিকার, এমনটাই দাবি করে শিল্প মালিকরা বলছেন অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত পূরণ করা হলেও কথা রাখছেন না ক্রেতারা। এদিকে শ্রমিক নেতারা বলছেন গেল 7 বছরে প্রেক্ষাপট বদলেছে, কিন্তু অধিকার বঞ্চিতই থেকে গেছেন শ্রমিকরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। এরপর ক্রেতাদের চাপ আর নিজেদের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় এ খাতের উদ্যোক্তারা। ফলাফল, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সবুজ কারখানা বাংলাদেশে। এরপরও শিল্প মালিকদের দাবি বিশ্ববাজারে টিকে থাকতে পারছেন না তারা। একের পর এক বন্ধ হচ্ছে কারখানা, আর করোনার কারণে নতুন করে অনিশ্চয়তার মুখে এখন এ খাতের ভবিষ্যৎ। আমরা অ্যাকর্ড অ্যালায়েন্সের শর্ত মেনে ফ্যাক্টরিগুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করেছি। বাইরে এখানে আনইথিক্যাল বাইং প্র্যাকটিস করছে। প্রতি সিজনেই দেখা গেছে 5 to 10% তারা প্রাইস কমাচ্ছে। অনেক ফ্যাক্টরি কিন্তু লস দিতে দিতে একটা পর্যায়ে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে। এই মহামারীর কারণে এই শিল্পটা টোটালি একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। এখন আমাদের এক্সপোর্টিং সবগুলি কান্ট্রি এফেক্টেড। এক্সিস্টিং অর্ডারগুলি কি হবে, সামনে যে নতুন অর্ডারগুলি সিজনাল শুরু হবে সেগুলি কি হবে। শ্রমিক নেতারা বলছেন কর্মপরিবেশের উন্নয়ন হয়েছে, কিন্তু নানা আশ্বাসের পরও সুরক্ষিত হয়নি শ্রমিকদের অধিকার। পশ্চিমা বায়াররা তারাও তাদের জায়গায় অ্যাকাউন্টেবল না, যে মালিকরাও শ্রমিকদের সাথে কথা বলা বা তাদের সাথে বোঝাপড়া কেউ করে নাই। এখন এই যে শ্রমিক ছাঁটাই হচ্ছে, লে অফ হচ্ছে, জোরপূর্বক রিজাইন দেওয়া হচ্ছে, এইগুলা কিন্তু আমাদের এখন আবারও বেড়ে গেছে। অর্থনীতিবিদরা বলছেন উৎপাদন পর্যায়ে ব্যাপক বিনিয়োগ করার পরও উপযুক্ত দাম না পাওয়ার পেছনে ব্যর্থতা রয়েছে উদ্যোক্তাদেরও। প্রাইস নেগোসিয়েশনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা আসলে খুব সীমিত সংখ্যক পণ্যে আমাদের সমস্ত ধরনের ক্যাপাসিটিগুলো নিয়োজিত রয়েছে। উৎপাদন বাড়াতে যেমন বাড়াতে হবে প্রযুক্তির ব্যবহার, তেমনি কাজে লাগাতে হবে শ্রমিক মালিক সুসম্পর্ককে। তাহলেই সহজ সমাধান মিলবে যে কোনো সংকটের, এমনটাই মনে করেন শিল্প সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। করোনার এই সময় একদিকে কর্মহীন দিন এনে দিন খাওয়া মানুষ, অন্যদিকে রমজানের আগমন, দুই মিলে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। প্রতি বছর রমজান নিয়ে বাড়তি আয়োজন থাকলেও এবার বদলে গেছে প্রেক্ষাপট। সাধারণ মানুষ বলছে বর্তমান সময় যেখানে খেয়ে বেঁচে থাকাটাই কঠিন, সেখানে রমজানের আলাদা প্রস্তুতি আরও কষ্টের। সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। আমাদের চাউল ডাউল তেল চিনি সবই তো লাগে, খেজুর তারপরে বাবা মাকেও টাকা পয়সা দেওয়া, কিন্তু এবার তো দিতে পারেনি। ন্যায্য মূল্যে টিসিবির পণ্য নিতে এসে গত রমজানের নানা আয়োজনের কথা বলছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বিথি আক্তার। অথচ এবার করোনার হানা বদলে দিয়েছে চিত্র। ঘরে নিত্য পণ্যের যোগান দিতে দিশেহারা মধ্যবিত্তরাও। খেজুর ফল ফ্রুট সবকিছু কিনি, কিন্তু এবছর তো রমজান আসছে, এখন কোনো টাকা পয়সা নাই। নিম্নের মানুষের চিত্র আরো কঠিন। কেউ কেউ রাস্তায় অপেক্ষা করছেন ত্রাণের আশায়, কেউ ঘরে থাকা শেষ চালটুকু চড়িয়ে দিয়েছেন চুলায়। রোজা আইছে, মন হইলো তো টাকা নাই, তো মনে করে কি করবো? কাম কাজ নাই, আঙ্গর তো ধন সম্পদ নাই বলে কই চলে খাম।
আমরা এইটার উপরে সব নির্ভর। সরকার এরই মধ্যে পরিস্থিতি মোকাবেলায় 1,25,00,000 পরিবারকে আগামী জুন পর্যন্ত ত্রাণ দেওয়ার প্রস্তুতি নিয়েছে। যদিও দিন আনা দিন খাওয়া এসব মানুষগুলো বলছে জনপ্রতিনিধিরা তাদের ভোটার আইডি নিলেও আসেনি সাহায্য। দুজনের কাছে 2টা কাগজ দিচ্ছি সাহায্য সহায়তার জন্য, আশা বেশি। আজকে 25 দিন ধরে কোনো খোঁজ খবর নাই। এটা তো বাড়ি নাই, রাস্তাঘাটে থাকি, ফুটপাতে থাকি। আপনারা যদি দেন তাহলে আল্লাহর কাছে দোয়া করুন যে না পাইছি। বেসরকারি সংস্থা ব্রাকের গবেষণা বলছে বর্তমানে 18% নিম্ন আয়ের মানুষের ঘরে নেই খাবার, আর নতুন করে 60% বেড়েছে দারিদ্র্যের সংখ্যানুপাত। আমাদের ব্র্যাকের জরিপে যেটা এসছে যে এই ধাক্কা সবচেয়ে বেশি পড়েছে নিম্ন আয়ের মানুষের উপরে। এইরকম পরিস্থিতিতে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন এখন সামনে এই অভাবী মানুষের পাশে এসে একটু দাঁড়ানো। আমরা এই সমস্যা কালেকটিভলি আমাদেরকে মোকাবেলা করতে হবে। ব্র্যাকের পক্ষ থেকে আমরা যথাসম্ভব চেষ্টা করছি। নিম্ন আয়ের এসব মানুষের সাহায্য করতে ব্র্যাকেরও কর্মসূচি আছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি ও গরমের কারণে লেবুর চাহিদা ও দাম বেশি হলেও খুশি নেই মানিকগঞ্জের কৃষকের মনে। লকডাউনের সুযোগ মধ্যস্বত্বভোগীরাই হাতিয়ে নিচ্ছে বাড়তি টাকা। স্থানীয় লেবু ব্যবসায়ীরা বলছেন প্রতিটি লেবু 3 জনের হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। এতে আড়তদার ও খুচরা বিক্রেতারা বেশি লাভবান হচ্ছেন। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর ও সাটুরিয়া উপজেলায় বাণিজ্যিকভাবে লেবু চাষ হয়। সামনে রোজা ও ভরা মৌসুমে অধিক লাভের আশায় বাগানে বাগানে আগাছা পরিষ্কার, ডাল ছাঁটাই ও সার প্রয়োগ সহ পরিপক্ক লেবু নষ্ট হওয়ার আশঙ্কায় গাছ থেকে সংগ্রহে ব্যস্ত কৃষক। এলাচি, কাগজি ও কলম্বো জাতের লেবু চাষই বেশি। করোনার কারণে হাটে ও আড়তে না নিতে পারায় বিপাকে পড়েছেন কৃষক। আমরা তো শুনতে পাচ্ছি যে লেবুর অনেক দাম, কিন্তু আমরা তো এবার কোনো লেবুর দাম পাচ্ছি না। উৎপাদন ভালো হয়েছে কিন্তু দাম ওইরকম পাওয়া যাচ্ছে না। 3 জনের হাত ঘুরে ভোক্তার কাছে পৌঁছানোতে আড়তদার ও খুচরা বিক্রেতাই বেশি লাভবান হচ্ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। অল্প দামে কিনা নিয়ে যায়, ভালো দামে যায় বেচতে আছে। লসে আছি, আমরা লেবু বেচতে পারতাছি না। 25 টাকা 20 টাকা হালি কিনি, আমরা যেভাবে বেশি আমাদের 20% লাভ হয় হাইস্টে। এজন্য কৃষক পর্যায়ে বাজার ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন জেলার এই শীর্ষ কৃষি কর্মকর্তা। বাজার ব্যবস্থারই একটা আমূল সংস্কার করার দরকার আছে এবং সেটির ব্যাপারে শুধু আমাদের না, আমাদের পর্যায় থেকে আমরা চেষ্টা করব, কিন্তু আরো নীতি নির্ধারণী পর্যায় থেকেও এটাকে নিয়ে ভাবতে হবে। জেলায় 195 হেক্টর জমিতে জুলাই মাস পর্যন্ত প্রতি 15 দিন পর পর 2,40,82,000 লেবু উৎপাদনের আশা করছে জেলা কৃষি বিভাগ। সময় সংবাদ, মানিকগঞ্জ। খেলার খবর। করোনা মহামারী শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে সাধারণ সভায় বাতিল হওয়া দ্বিপাক্ষিক সিরিজ ও টি-20 বিশ্বকাপের ব্যাপারে সিদ্ধান্ত নেবে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার টেলিকনফারেন্স শেষে একথা জানিয়েছেন বিসিবি নির্বাহী পরিচালক। এছাড়াও নিজ নিজ দেশের করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে একে অপরের সঙ্গে মতবিনিময় করেছে বিভিন্ন বোর্ডের প্রতিনিধিরা। কোভিড-19 প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে যে সারা বিশ্বে বিরাজ করছে, সেই আলোকে ক্রিকেট দেশগুলো যারা আইসিসি ফুল মেম্বার আছে এবং অ্যাসোসিয়েট মেম্বার আছে তাদের প্রতিনিধিরা এই মিটিং অংশগ্রহণ করে এবং বেসিক্যালি এটা ইনফরমেশন শেয়ারিং ছিল যে কোন দেশের কি অবস্থা, এই বিষয়গুলোই সবাই সবার সাথে আমরা শেয়ার করি এবং অন্যান্য যে কিছু প্রাসঙ্গিক যে বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়। যেহেতু টি-20 এই বছরই আসন্ন রয়েছে, সে ব্যাপারে কথা তো আসেই। শুধু তো বাংলাদেশের সিরিজ বাতিল হয় না, এটা অন্যান্য দেশেরও সিরিজ বাতিল হয়েছে। তো এগুলো নিয়ে পরবর্তীতে হয়তো কোনো ফেস টু ফেস মিটিং এ ডিটেইলস আলোচনা হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। করোনা চিকিৎসায় হাসপাতাল নির্ধারণের সমন্বয়হীনতা, বারবার বদল হচ্ছে সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের উপর দায় চাপালো স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন স্থানে যাতায়াত বন্ধের নির্দেশনা মানছেন না সাধারণ মানুষ, সামাজিক দূরত্ব নিশ্চিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ব্রিটেনে কোভিড-19 প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ, টিকা আবিষ্কারে কাজ করছে জার্মানিও। করোনার কারণে যুক্তরাষ্ট্রে বেকার 2.5 কোটিরও বেশি মানুষ। করোনা সংক্রমণের মধ্যেই রাজধানীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 291। এডিস ধ্বংসে 2 সিটিকে কীটনাশক আমদানির অনুমতি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ।
এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। সঙ্গে থাকুন সময়।